আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, অসমের প্রতি টুকরো জমি বেদখলমুক্ত করতে আমি নিজেকে সমর্পণ করেছি, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসমের প্রতি টুকরো জমি বেদখলমুক্ত করতে আমি নিজেকে সমর্পণ করেছি। আর গরুখুটি প্রকল্প অসমিয়াদের আত্মনির্ভরশীলতার প্রতীক, মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার গরুখুটি বহুমুখী কৃষি প্রকল্পের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী এদিন এই প্রকল্পের মধ্য দিয়ে একটি সেতুরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, তিনি মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণের পর 2021 সালে 7 জুন গরুখুটি অঞ্চল পরিদর্শন করেছিলেন। এরপর রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে অঞ্চলটি থেকে বেদখলকারীদের উচ্ছেদ করে একটি বহুমুখী কৃষি প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 1983 সালে গরুখুটি বেদখলমুক্তকরণে এক প্রচেষ্টায় দরং শিপাজার অঞ্চলে 23 জন যুবকের প্রাণহানির কথা উল্লেখ করে তিনি বলেন, অঞ্চলবাসী দীর্ঘ সময় জুড়ে গরুখুটি অঞ্চলটি বেদখলমুক্ত হওয়ার স্বপ্ন দেখেছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার গরুখুটি অঞ্চলটি সফলভাবে বেদখলমুক্ত করেছে। এই কাজ সরকারকে সাহস জুগিয়েছে। এর ফলে রাজ্যে বিভিন্ন স্থানে এ ধরনের বেদখল জমি মুক্ত করার জন্য সাহসী পদক্ষেপ নিতে সক্ষম হয়েছিল। গরুখুটির পর বটসলা, লামডিং, বুড়াপাহাড়, প্রভা, বড়দ্রবা, চাপর, পাইকান ইত্যাদি অঞ্চলে রাজ্য সরকারের চালানো উচ্ছেদ অভিযানের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এ ধরনের উচ্ছেদ অভিযানের মাধ্যমে রাজ্য সরকার 1,29,000 বিঘা মাটি বেদখলকারীদের কাছ থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে এবং এই জমি বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, গরুখুটি বহুমুখী কৃষি প্রকল্প অসমের যুবক যুবতীদের আত্মনির্ভরশীলতার পরিচয় তুলে ধরেছে। তিনি বলেন, গত 4 বছরে গরুখুটির মাধ্যমে শুরু হওয়া যাত্রাকে সংকল্প হিসাবে গ্রহণ করে অসমের প্রতি টুকরো জমি বেদখলমুক্ত করতে আমি নিজেকে সমর্পণ করেছি। রাজ্যে 29 লক্ষ বিঘা জমি বেদখলকারীদের কবলে রয়েছে, আর মাত্র 1,29,000 বিঘা দখলমুক্ত করা হয়েছে। আমাদের লক্ষ্য এখনও বহুদূর এগিয়ে যাওয়া। অসমের জাতীয় জীবনে আমরা নতুন প্রাণ ফিরিয়ে এনেছি। বেদখলকারীদের কবল থেকে প্রতি টুকরো জমি আমরা মুক্ত করব এবং স্বাভিমানে পরিপূর্ণ একটি অসম নির্মাণ করব। পরবর্তী খবরটি হলো, দেশপ্রেম বয়স দেখে না, সেটা আরও একবার প্রমাণ করল পাঞ্জাবের 10 বছরের বালক শোভন সিং। সীমান্তে চলা উত্তপ্ত পরিস্থিতিতে ভারতীয় সেনার পাশে দাঁড়িয়ে নজির গড়েছিল এই ছোট্ট দেশভক্ত। এবার তার পুরো শিক্ষা জীবনের দায়িত্ব নিল ভারতীয় সেনা। ঘটনাটি পাঞ্জাবের ফিরোজপুর জেলার তোরাওয়ালি গ্রামে। 7 মে অপারেশন সিন্দুরের দিন যখন সীমান্তে গুলাগুলি চলছে, তখন চা, জল, দুধ ও লাসি হাতে সেনাদের দিকে এগিয়ে আসে মাত্র 10 বছরের শোভন। নিজের ইচ্ছেতেই, কেউ বলেনি, কেউ ঠেলেনি। এই নিঃস্বার্থ সাহসিকতার নজরে আসে সেনার গোল্ডেন আরো ডিভিশনের বাহিনীর তরফে জানানো হয়, এই নিঃশব্দ সহায়তা শুধু গর্বের নয়, তা অনুপ্রেরণাও বটে। আর তাই শোভনের পুরো পড়াশোনার খরচ এখন থেকে বহন করবে সেনাবাহিনী। শনিবার ফিরোজপুর ক্যান্টনমেন্ট পশ্চিম কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়া শুভনকে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানান। শুভমের মতো নির্ভুক ছোট ছেলেরা আমাদের দেশের নীরব নায়ক, তাদের সম্মান জানানো আমাদের কর্তব্য। পরবর্তী খবরটি হলো, মরিগাঁও জেলার লাহরিঘাটের সরকারি আদর্শ ডিগ্রি কলেজে শূন্যপদ পূরণের রাজ্যে উচ্চশিক্ষিত বেকার যুবক যুবতীদের বঞ্চিত করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুনরায় নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হওয়ায় এআইডিএসওর অসম রাজ্য কাউন্সিল তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে। সংগঠনের রাজ্য কাউন্সিলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় বলা হয়, রাজ্যে যখন শিক্ষিত বেকারের সংখ্যা 35 লাখেরও বেশি, ঠিক তখনই এ ধরনের বিজ্ঞাপন শিক্ষিত যুবক যুবতীদের মনকে হতাশাগ্রস্ত করে তুলে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুনরায় নিয়োগ প্রদানের অর্থ হচ্ছে কলেজের শৈক্ষিক পরিবেশকে দুর্বল করা, কারণ বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পঠন পাঠনের জন্য একটি উপযুক্ত বয়সের সীমা নির্ধারণ করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা উন্নত মানের শিক্ষা লাভ করতে পারেন। যারা বর্তমানে কলেজে শিক্ষক হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করেছেন, তাদের সময়মতো নিয়োগ না করলে ভবিষ্যতে উন্নত মানের শিক্ষা প্রদান ও শৈক্ষিক পরিবেশ গড়ে ওঠার পথ রুদ্ধ হবে। এর ফলে সরকারি স্কুলগুলোর মতো সরকারি কলেজগুলোও বন্ধ করে দেওয়া হবে। সংগঠনের পক্ষ থেকে এ ধরনের নিয়ম বহির্ভূত ত্রুটিপূর্ণ বিজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার করে যোগ্যতা সম্পন্ন শিক্ষিত যুবক যুবতীদের স্থায়ীভাবে নিয়োগ করার জোরালো দাবি উত্থাপন করা হয়। পাশাপাশি এ ধরনের অযৌক্তিক কাজের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে আহ্বান জানানো হয়।
পরবর্তী খবরটি হল, প্রতি বছরের ন্যায় এবারও আগামী নভেম্বর মাসে 3 দিনের নর্থ ইস্ট রাইডার্স মিট 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশে। অনুষ্ঠানে 8টি রাজ্যের বাইক রাইডার্সরা অংশগ্রহণ করে একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। এছাড়া 8 রাজ্যের সামাজিক ও সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নেওয়া ও অন্যান্য বিভিন্ন ইস্যুতে বৈঠক করবেন উভয় রাজ্যের বাইক রাইডার্সরা। নর্থ ইস্ট রাইডার্স মিট 2025কে সামনে রেখে কাইদি ফ্রি সোউলের তরফে রবিবার প্রি এনইআরএম রাউন্ডের আয়োজন করা হয়। এদিন বরাক উপত্যকায় বিভিন্ন বাইক রাইডার্সরা একত্রিত হয়ে এক বিশাল বাইক র্যালি বের করে শিলচর থেকে হারাঙ্গাজাও হয়ে উদারবন্দের গোয়াবাড়ি এলাকায় সম্পন্ন হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে উদ্যোক্তারা জানান, কাইদি ফ্রি সোউল সংস্থার কর্মকর্তারা উপত্যকার বৃক্ষরোপণ থেকে শুরু করে সামাজিক বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। প্রাকৃতিক দুর্যোগের সময়ও তারা সামাজিক চিন্তাধারণা নিয়ে উপত্যকার সাধারণ মানুষের স্বার্থে কাজ করে গেছেন। পরবর্তী খবরটি হল, মুখ্যমন্ত্রী দাবি করেছেন মুসলমানের জনসংখ্যা প্রবলভাবে বৃদ্ধির ফলে রাজ্যের জনবিন্যাস দ্রুত বদলাচ্ছে। কিন্তু এআইডিএফের দাবি, মুসলমানের জনসংখ্যা সাংঘাতিকভাবে বাড়েনি। অন্যান্য জাতি জনগোষ্ঠীর সংখ্যা যেভাবে বেড়েছে মুসলমানের জনসংখ্যাও বেড়েছে একই হারে, তার চেয়ে হয়তো 0.5% বেশি। অবিভক্ত অসমের জনসংখ্যা তুলে ধরে তাদের দাবি, হিন্দুরা ভাগ হয়েছেন বিভিন্ন রাজ্যে, তাই অসমে মুসলমানের জনসংখ্যা বেশি দেখাচ্ছে। সোমবার গরুহাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, অসমে যদি 1951 সালের জনবিন্যাস এবং আজকের জনবিন্যাস দেখেন তাহলে দেখবেন এমন পর্যায়ে পৌঁছেছে যে আগামী 10 বছরে হিন্দুরা অসমিয়া লোকেরা পরিণত হবেন সংখ্যালঘুতে। সেই দাবি উড়িয়ে এআইডিএফের বিধায়ক হাফিজ রফিকুল ইসলামের দাবি, রাজ্যের জনবিন্যাস নিয়ে সাংঘাতিক ধরনের ভুল বার্তা ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। জনবিন্যাসের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। 1950 সালে অবিভক্ত অসমে মুসলমানের জনসংখ্যা ছিল 24 থেকে 25%, কিন্তু এরপর অসম থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ইত্যাদি 6 রাজ্যে জন্ম হয়েছে। সেই 6 রাজ্যে মুসলমানের জনসংখ্যা নেই বললেই চলে। 1-2% মুসলিম রয়েছে সেই সব রাজ্যে। মণিপুরে 3-4%, ত্রিপুরায় 3-4% মুসলিম। কিন্তু রাজ্য বিভাজনের ফলে অসম থেকে প্রায় 2 কোটি জনসংখ্যা অন্যান্য রাজ্যে চলে গেছে। এর মধ্যে হিন্দুর সংখ্যা অধিক, 2 কোটির মধ্যে মুসলমান হবেন মাত্র 10 লক্ষ। ফলে রাজ্য বিভাজনে 1.90 কোটি হিন্দু কমেছে অসমে। মুখ্যমন্ত্রীর বক্তব্য খণ্ডন করে ধর্মীয় সংখ্যালঘু নেতার দাবি, মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছেন মুখ্যমন্ত্রী। অসমের জনসংখ্যা প্রায় 3.5 কোটি, বাকি 6 রাজ্যে মোট জনসংখ্যা 2 কোটি। ফলে সব মিলিয়ে জনসংখ্যা হবে 5.5 কোটি। সেই হারে 5 কোটির মধ্যে মুসলমানদের জনসংখ্যা 30% বেশি নয়। তাই 1951 সালে ছিল 24 থেকে 25%, সেখান থেকে এখন বেড়ে হয়েছে 30%। ফলে মুসলমানদের সংখ্যা খুব একটা বাড়েনি। রাজ্য বিভাজনে হিন্দুর সংখ্যা কমেছে বলে অসমের ভারসাম্য বদলেছে। অসমের জনবিন্যাসে তেমন কোনো পরিবর্তন আসেনি দাবি করেন রফিকুল। লক্ষ্মীমপুরে উচ্ছেদ করে মুসলমান তাড়িয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারা অসমের কোথাও না কোথাও থাকবেন। উমরিঘাটে উচ্ছেদ হলে সেই মুসলমানরাও থাকবেন অসমেই, কারণ তারা ভারতীয় নাগরিক। কিন্তু মুসলমানের গড় বাড়ি ভেঙে আর্থিক দিক থেকে তাদের পঙ্গু করা হচ্ছে। মুখ্যমন্ত্রী হিসাবে জনগণের অন্নবস্ত্র বাসস্থান নিশ্চিত করার দায়িত্ব তার, কিন্তু বুলডোজার চালিয়ে রাজ্যকে রসাতলে নিয়ে যাচ্ছেন তিনি। মুসলমানের জনসংখ্যা বৃদ্ধির দাবি করে অহেতুক ভীতি ছড়ানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। পরবর্তী খবরটি হল, আচমকা পদত্যাগ করলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে তিনি জানান, স্বাস্থ্যের কারণকে অগ্রাধিকার দিতে তিনি পদ ছাড়তে চান। সোমবার রাতে পদ থেকে ইস্তফা দেওয়ার পর তিনি বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভাকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। সাংসদদের ও তাদের স্নেহ ও শ্রদ্ধার জন্য ধন্যবাদ জানাই।